নমস্কার, আজ রবিবার, সত্যের ছুটি নেই। ঠিক রাত 8:55 আমি সত্যি বলতে হাজির আপনার সামনে। হাসপাতাল কোথায় ভর্তি করবো? সে অ্যাম্বুলেন্স বেরোবে আছে। দেড় মাস মতো হলো আর চাষের উপযোগী সবজি। রবিবার সবচেয়ে বেশি চিন্তা কি জানেন? বৃষ্টি বাদল নিয়ে। ভারী বৃষ্টি, হলুদ সতর্কতা। এই তো প্লাবনের আশঙ্কা বাড়িয়ে দেবে। তার উপর ঝাড়খণ্ডে যদি অ্যালার্ট থাকে, ঝাড়খণ্ডে অতি ভারী বৃষ্টি মানে বাংলায় বন্যার সংখ্যা এক লাফে বহুগুণ বেড়ে যায়। আর যদি তা হয়, ভাবতে পারছেন, শুধু বন্যা কবলিত এলাকার মানুষ নন, আমি আপনিও ভুগব, যারা কলকাতা শহরের বুকে বসে আছি। ভুগতে বাধ্য হব, কারণ একটা বন্যার ধাক্কা গোটা রাজ্যের ওপর পড়ে। নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ থাকে না, সব কিছুর দাম বাড়বে, এমনি বেড়েছে। বন্যার আশঙ্কা বেশি বৃষ্টির তাতেই বেড়েছে। আর যদি সত্যিকারের একটা বন্যা হয়, ভাবতে পারছেন আবহাওয়া অফিস কি অ্যালার্ট দেবে জানি না। আমি তো এখনই রেড অ্যালার্ট দেখতে পাচ্ছি আমার আপনার জন্য। বেহাল পথ, এমনই অবস্থা অ্যাম্বুলেন্সও ঢুকতে পারেনি। মুমূর্ষু অবস্থায় থাকা স্কুল ছাত্রীকে নিয়ে হাসপাতালে যেতে ভরসা সেই ডুলি। খারাপ রাস্তায় টলমলো অবস্থায় হাসপাতালে যেতে এতটাই দেরি হলো যে বাঁচানোই গেল না ওই ছাত্রীকে। সম্প্রতি এই ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। জানা গিয়েছে এই ছবি পশ্চিম মেদিনীপুরের সবংয়ের বসন্তপুরের। যদিও ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি জি24 ঘন্টা। আমরা দলাই করে নিয়ে গেছি মারুতি অ্যাম্বুলেন্সে তুলেছি। কত কিলোমিটার হেঁটেছেন আপনারা? 1.5 কিলোমিটার হেঁটেছি, অ্যাম্বুলেন্সে তুলেছি। এবং বড় রাস্তাও খারাপের জন্য অ্যাম্বুলেন্স চালাতে পারে না জোরে, ওখানেও দেরি। আচ্ছা আচ্ছা, রাস্তার কত বছর ধরে হয়নি? রাস্তাটা আজকে আমাদের ধরুন এই রাস্তা প্রায় 10 বছর হয়নি। ঘটনাটি সবং ব্লকের ভেমুয়া গ্রাম পঞ্চায়েতের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে 10ম শ্রেণীর ওই ছাত্রী পিঙ্কি পারি বাড়িতে আত্মহত্যার চেষ্টা করেছিল। পরিবারের লোকেদের নজরে এলে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়, কিন্তু দ্রুত হাসপাতালে পৌঁছতে গেলে বাধা হয়ে দাঁড়ায় বেহাল রাস্তা। এমন ঘটনা শোনার পরও সবং ব্লকের পূর্ত কর্মাধ্যক্ষের প্রতিক্রিয়া, রাস্তাটা নাকি একটু খারাপ। কারণ মৃত্যু নিয়তি কেন বাধ্যতে, ঠিক আছে। এবারে ঘটনাটা হচ্ছে যে দোলনায় করে নিয়ে যেতে যেতে মারা যাবে, বা যদি দেখা যাবে যে কেউ তো অ্যাম্বুলেন্সে নিয়ে যায় মারা যায়, সেটা নিয়ে কথা নয়। যে কোনো মৃত্যু দুঃখজনক, কিন্তু রাস্তাটা একটু খারাপ আছে, করে দেবো। সব রাস্তা কি আর একসঙ্গে করা সম্ভব ভাই? সেচমন্ত্রী মানস ভূঁইয়ার বিধানসভা কেন্দ্র সবং, তারই মধ্যে পড়ে ভেমুয়া গ্রাম পঞ্চায়েত। মন্ত্রীর অবশ্য দাবি ঘটনা সত্য নয়, পুরোটাই রটনা। একটা রটনা হচ্ছে ওই যে দোলায় করে নিয়ে এসে আনা হচ্ছে, এই দোলা টোলা কিছুই না। আর রটিয়ে দেওয়া হলো রাস্তা নেই। বাড়ি থেকে ঢালাই রাস্তার দূরত্ব 150 মিটার, ওইটুকু নিয়ে এসছে। অ্যাম্বুলেন্স রেডি, গ্রাম পঞ্চায়েতের অ্যাম্বুলেন্স দূর থেকে আসেনি। এমন একটি ঘটনায় রাজ্য সরকারকে চেপে ধরতে বেশি সময় নেয়নি বিরোধীরা। মমতা বন্দ্যোপাধ্যায় তার সরকার ডেভেলপমেন্টের দিকে কোনোভাবে নজর না দিয়ে যেভাবে এই আইডেন্টিটি পলিটিক্সের দিকে যাচ্ছে, এই ঘটনাই ঘটবে। ডেভেলপমেন্টের তো কোনো মডেল নেই রাজ্য সরকারের হাতে, কোনো কাজ নেই, কাজ করতে পারছে না, কাজের টাকা নেই। আর লন্ডন বানাতে চেয়েছিলেন, তো আমার মনে হয় ছোটো ছোটো গর্তগুলো হচ্ছে টেমস নদীর কোনো একটা কিছু হবে। কোন রাস্তায়, কোন এলাকার, কোন গ্রামের কোন রাস্তা খারাপ হয়ে আছে, সেটা 11 সালের আগে সেই রাস্তাটা আদৌ ছিল কিনা সেটা দেখুন।
মৃত্যু মানে একটা দুঃখজনক ঘটনা। বিচ্ছিন্নভাবে কোনো এলাকায় কোনো ঘটনা কেন ঘটেছে সেটা খতিয়ে দেখতে হবে। সারা বাংলার মানুষ জানেন, সমস্ত গ্রামবাসী জানেন যে গ্রামের রাস্তা আগের থেকে 1000 টাইমস বেটার হয়েছে। সবংয়ের মতোই বেহাল রাস্তার শিকার হতে হয়েছিল মুর্শিদাবাদের ফরাক্কার এক শিশু কন্যাকে। বেহাল রাস্তার কারণে পণ্যবাহী ট্রাক উল্টে চাপা পড়ে মৃত্যু হয়েছিল শিশু কন্যার। ঘটনার একদিন পর মৃত শিশুর বাড়িতে যান ফরাক্কার বিধায়ক মনিরুল ইসলাম। সেখানে গিয়ে স্থানীয়দের প্রবল বিক্ষোভের মুখে পড়েন তিনি। সেই ছবিও ভাইরাল হওয়ায় অস্বস্তিতে শাসক দল। ভাঙড় নিয়ে যত বলা যায় তত অবাক হতে হয়। দেখুন, ভাঙড় নিয়ে খবর করতে গেলেই একটা কথা প্রবাদের মতো হয়ে গেছে, ভাঙড় আছে ভাঙড়েই। মানে ভাঙড় এরকমই ছিল অশান্ত, ভাঙড় এরকমই আছে অশান্ত। তো কেন ভাঙড়ে এত অশান্তিটা কিসের? আর এই অশান্তিটাকে কন্ট্রোল করতেই তো ঘটা করে ভাঙড়কে কলকাতা পুলিশের অধীনে আনা হলো। তারপর হলোটা কি? ভাঙড়কে কলকাতা পুলিশের আওতায় আনার এতগুলো দিন পরেও খুনোখুনি হচ্ছে, মরছে তৃণমূল কর্মী। তৃণমূল নেতা কর্মীরাই বলছেন, আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি, আমাদের প্লিজ নিরাপত্তা দিন। ভাঙড়ে 10 তৃণমূল নেতা কর্মীকে পুলিশ প্রোটেকশন দেওয়া হয়েছে। ভাবতে পারেন, কলকাতা পুলিশের আন্ডারে আনার পর ভাঙড়ের 1 ইঞ্চি উন্নতি হয়েছে বলতে পারবো? এই অবস্থা কেন? সত্যি ভাঙড় ভাঙড়েই থেকে যায় কেন? বাড়ি ফেরার পথে গুলি করে কুপিয়ে খুন তৃণমূল নেতা, গ্রেফতার তারই সহযোগী। অশান্তি, বোমাবাজির অভিযোগ ভাঙড়ে নতুন নয়। মাঝে মধ্যে একে অন্যের বিরুদ্ধে হামলার অভিযোগ তোলে তৃণমূল আইএসএফ। দুবছর আগে পঞ্চায়েত নির্বাচনের সময় দুপক্ষের সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল এই ভাঙড়ি। মুড়ি মুড়কির মতো বোমা পড়েছিল, ঝরেছিল রক্ত। এরপরই অশান্ত ভাঙড়কে শান্ত করতে কলকাতা পুলিশের আওতায় আনা হয় ভাঙড়কে। তারপর প্রায় বছর দেড়েক সময় কেটে গিয়েছে। ভাঙড়ে বিজয়গঞ্জ বাজারের কাছে তৃণমূল নেতা খুনের পর আবার প্রশ্ন উঠছে, ভাঙড়ে আইন শৃঙ্খলার কি 1 ইঞ্চিও উন্নতি হয়েছে? ভাঙড়ে যে জায়গায় রাজ্জাক খান খুন হয়েছেন তার খুব কাছেই ভাঙড় থানা। তারপরেও এই ঘটনা, গুলিতে ঝাঁঝরা করে কুপিয়ে খুন। এই ঘটনার পর প্রশ্ন উঠছে পুলিশের নজরদারি নিয়ে। 2024 সালে জানুয়ারি মাসে কলকাতা পুলিশের অধীনে আসে ভাঙড়। প্রথমে ভাঙড়, উত্তর কাশীপুর, পোলেরহাট ও চন্দনেশ্বর 4টি থানা তৈরি হয়। ভাঙড় এলাকায় এখন মোট থানার সংখ্যা 8। মাধবপুর, বোদরা, হাতিশালা, বিজয়গঞ্জ বাজার থানার কাজও শুরু হয়েছে। কাজ শুরু হলেও নতুন থানাগুলির ভবন এখনো তৈরি হয়নি। 2টি থানা ভেঙে 8টি থানা তৈরি হলেও গত কয়েক মাসে একাধিক অশান্তির অভিযোগ উঠেছে। ভাঙড়ে নানা প্রান্তে অশান্তির খবর সামনে আসছে। এই বছর জানুয়ারিতে তৃণমূলের 2 গোষ্ঠীর সংঘর্ষের অভিযোগ ওঠে। জানুয়ারি চন্দনেশ্বর এলাকার যুবককে গুলি করার অভিযোগ ওঠে। জানুয়ারির শুরুতে এক ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছিল। এমনকি ওয়াকফ বিরোধী আন্দোলনের সময় তুলকালাম দেখেছে কলকাতা পুলিশের আওতায় থাকা এই এলাকা। এরপর শাসক দলের দাপুটে নেতা খুন। পরিস্থিতির দিকে নজর রেখে নিরাপত্তা বাড়ানো হয়েছে 10 তৃণমূল নেতার। নিরাপত্তা দাবি উঠেছে শাসক শিবিরের অন্দরে। আমার মনে হয় যে এটা নিয়ে খুব স্ট্রিক্টলি কলকাতা পুলিশ প্রশাসন সবাইকে মুভ করতে হবে এবং ভাঙড় মানেই যে সবার মনে একটা ভয়ের সঞ্চার, এই ভয়টাকে আগামী দিন কাটাতে হবে। এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধী শিবিরও। সেন্ট্রাল ফোর্স, স্টেট ফোর্স দিয়ে, যৌথ বাহিনী দিয়ে চিরুনি তল্লাশি হোক, ভাঙড়ে যত অবৈধ অস্ত্রশস্ত্র আছে সব উদ্ধার করা হোক, ভাঙড়ের অলিতে গলিতে সিসিটিভি
ক্যামেরা লাগানো হোক, লাইট লাগিয়ে দেওয়া হোক, ভাঙড়ের মানুষ শান্তিতে থাকবে। ভাঙড়ের সাধারণ মানুষকে আমরা শান্তিতে রাখতে চাই। পুলিশ কড়া পদক্ষেপ করুন বলছেন নেতারা। প্রশ্ন উঠছে, যেখানে শাসক দলের নেতারাই নিরাপত্তার কথা বলছেন, সেখানে সাধারণ মানুষের কি হবে? নাকি টিএমসি বনাম টিএমসি সংঘাত আবার দেখবে ভাঙড়? বৃহস্পতিবার খুন হয়ে যান ভাঙড়ের তৃণমূল নেতা রাজ্জাক খান। তদন্তে কলকাতা পুলিশের ডগ স্কোয়াডের কুকুর ঘটনাস্থলে গন্ধ শুকে জঙ্গলের মধ্যে মেছো ভেড়ির দিকে এগিয়ে গিয়েছিল। তা থেকেই পুলিশের অনুমান ছিল খুনের পিছনে গ্রামের কোনো ব্যক্তি জড়িত থাকতে পারে। শেষ পর্যন্ত সেই পথেই এগোলো পুলিশ। তৃণমূল নেতা রাজ্জাক খান খুনে গ্রেপ্তার তারই দলীয় সহযোগী। পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের হয়ে ভোটে দাঁড়ানো মোফাজ্জল মোল্লার সঙ্গে রাজ্জাক খানের যথেষ্ট ঘনিষ্ঠতা ছিল। পুলিশ সূত্রে খবর, ধৃত মোফাজ্জল মোল্লা রাজ্জাক খুনের মাস্টার মাইন্ড। খুনের পরে ঘটনাস্থলে গিয়েছিলেন মোফাজ্জল, এলাকাও ছাড়েননি তিনি। জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেপ্তার করেছে কাশীপুর থানার পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, আর্থিক লেনদেন নিয়ে বিবাদ, এলাকা দখল নিয়ে লড়াইয়ের জেরেই খুন। সূত্রে আমরা জানতে পাচ্ছি যে মূলত রাজ্জাক খানের সাথে এই মোফাজ্জল মোল্লার আর্থিক লেনদেনের কারণে বেশ কিছুদিন ধরে তাদের মধ্যে বচসা চলছিল। এলাকায় বন্ধু রাজ্জাকের প্রভাব বাড়ছে, সেই হিংসে থেকেই খুন, নাকি আরও কোনো কারণ ছিল হত্যার নেপথ্যে? ধৃত মোফাজ্জল মোল্লার সঙ্গে আর কারা যুক্ত ছিল ধৃতকে জেরা করে সে তথ্য পেতে চাইছে তদন্তকারীরা। বিতর্কের মধ্যেই বোমা ফাটিয়েছেন ধৃতের স্ত্রী। আপনার স্বামী কোন পার্টি করতো? টিএমসি পার্টি করতো। কবে থেকে? আগে গোড়াই করে, এখন টিএমসিরাই দেখা যাচ্ছে ফাঁসিয়েছে আমার স্বামীকে। তাহলে কি গোটা ঘটনার নেপথ্যে তৃণমূলের গোষ্ঠীকন্দল? ভাঙড় জুড়ে এখন ঘুরপাক খাচ্ছে সেই প্রশ্নটাই। জোরদার হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূলের কোনো গোষ্ঠীতন্ত্রের কোনো বিষয় এখানে নেই। আইএসএফ এর মদতপুষ্ট হয়ে আজকে যে বা যারা খুন করেছে তারা কখনো দলের লোক হতে পারে না। আর মোফাজ্জল আমাদের দলের কোনো পদাধিকারী নয়। সবসময় আইএসএফ ফোবিয়াতে ভুগছে, আইএসএফ আতঙ্কে ভুগছে, সেজন্য সবসময় আইএসএফ এর নাম নিয়ে বলছে আর নওশাদ সিদ্দিকীর নাম নিয়ে ফেলছে। আমরা ডে ওয়ান থেকে বলে আসছি এটা রাজনৈতিক প্রতিহিংসায় খুন হয়েছে এবং গোষ্ঠীদ্বন্দ্ব হয়েছে। গত কয়েক বছরে রাজনৈতিক অশান্তি তো কম হয়নি ভাঙড়ে। পঞ্চায়েত নির্বাচনে তুলকালাম দেখেছে এই এলাকা। বিধানসভা নির্বাচনের এখন অনেক দেরি, তার আগেই এই খুন। ভোটের আগে ভাঙড়কে শান্ত রাখাই পুলিশ প্রশাসনের কাছে চ্যালেঞ্জ। এই যে একটা পুরো ধোঁয়াশার চাদরে মোড়া জোকা ধর্ষণ কাণ্ড, সে চাদর সরল। নির্যাতিতা বলছেন তিনি অভিযুক্তের মনোবিদ ছিলেন, কাউন্সেলিং করতেই গিয়েছিলেন, তাকে নির্যাতনের শিকার হতে হয়। পুলিশের কাছে লম্বা লিখিত অভিযোগ জানালেন, তারপর পুলিশের ফোনই ধরলেন না, পুলিশ যোগাযোগই করতে পারল না গোটা শনিবার দিনটা নির্যাতিতার সঙ্গে। বাবা বললেন ধর্ষণ তো হয়নি, গাড়ি থেকে পড়ে গিয়েছিল আমার মেয়ে। হচ্ছেটা কি? রবিবার পর্দা উঠল। জোগাড় আইআইএম এর বয়েজ হস্টেলে মনোবিদ তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে শিক্ষা প্রতিষ্ঠানেরই এক ছাত্রের বিরুদ্ধে। বেহুশ করে তরুণীর ওপর শারীরিক নির্যাতন চালানো হয়। শুক্রবার পুলিশের কাছে লিখিত বয়ানে এমনটাই উল্লেখ করেছেন নির্যাতিতা, কিন্তু তার বয়ান নিয়ে রহস্য বাড়িয়ে তুলেছেন তরুণীর বাবা। শনিবার সংবাদ মাধ্যমের সামনে তার দাবি, মেয়ের উপর কোনো অত্যাচার হয়নি, কেউ খারাপ ব্যবহারও করেনি মেয়ের সঙ্গে। রবিবারও নিজের দাবিতে অনড় রইলেন তিনি। তার দাবি, মেয়েকে দিয়ে পুলিশ লিখিয়ে নিয়েছে। ইংরেজিতে ড্রাফট করেছিল, সেটাতে ওকে সই করতে বাধ্য করেছে। বলেছিল বাবা আসুক, বাবাকে ফোন করতে দেয়নি। এবং ওদেরও একটা লাইব্রেরিটি নেই পুলিশের, যে একটা মহিলা এতক্ষণ সারা রাত নেই, তার বাবার সঙ্গে একটা ইনফর্ম করি না, সে মজামজি করবে, এটুকু করেনি। আর ফোনও করতে দেয়নি, এখানে সই করে নিয়েছে ওকে। বুঝতে পেরেছেন? পুলিশ কেন করবে বলুন? মানে পুলিশ হঠাৎ করে এটা আমি জানি না, এইটুকু বললাম। তবে ঘটনাটা একদম সম্পূর্ণ মিথ্যে। কিন্তু পুলিশ কোন উদ্দেশ্যে তরুণীকে দিয়ে এমন অভিযোগ লেখাবে, সে প্রশ্নের উত্তর অবশ্য দেননি নির্যাতিতার বাবা। শুক্রবার নিজে থানায় এসে অভিযোগ দায়ের করেছিলেন তরুণী, কিন্তু শনিবার থেকে বারবার চেষ্টা করেও তার সঙ্গে যোগাযোগ করতে পারেনি পুলিশ। এমনকি রবিবার তার বাড়িতে পুলিশ পৌঁছলেও কেউ দেখা করতে চাননি। সূত্রের খবর, তদন্তে সহযোগিতা করছেন না তরুণী, এখনো মেডিকেল পরীক্ষা করাননি তিনি। তরুণীর পোশাক ও মোবাইল এখনো বাজেয়াপ্ত করতে পারেনি পুলিশ।
পুলিশ সূত্রের যেটা বক্তব্য, যেহেতু তাদের কাছে লিখিত অভিযোগ রয়েছে তরুণীর, সেই অভিযোগের ভিত্তিতেই তারা তদন্ত চালিয়ে নিয়ে যাচ্ছে। পারিপার্শ্বিক তথ্য প্রমাণ, ডিজিটাল তথ্য প্রমাণ এবং সায়েন্টিফিক এভিডেন্স সংগ্রহ করে তারা আদালতে জমা দেবে। পুলিশ যাবতীয় তথ্য প্রমাণের ভিত্তিতে আদালতের রিপোর্ট জমা করবে। আদালতের নির্দেশে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশ সূত্র খবর। প্রশ্ন উঠছে, নিজেই যেখানে থানায় গিয়ে ছাত্রের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেছিলেন, তাহলে এখন কেন তদন্তে সহযোগিতা করছেন না নির্যাতিতা? সামাজিক গঞ্জনা বা লজ্জার ভয়েই অভিযোগ থেকে পিছু হচ্ছেন নির্যাতিতা ও তার পরিবার? রবিবারে রাজ্য রাজনীতির চালচিত্র কেমন? রোববার বলে কি রাজনীতি কিছুটা বিশ্রাম নিয়েছে? দেখুন তো। গত এক সপ্তাহে তিনজন তৃণমূল নেতা খুন হয়ে গেলেন রাজ্যের 3 জেলায়। ইনি পীযূষ ঘোষ। সাঁইথিয়া পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষের পাশাপাশি শ্রীনিধিপুর অঞ্চলের তৃণমূল অঞ্চল সভাপতি ছিলেন। শনিবার গভীর রাতে ফোন পেয়ে বাইক নিয়ে বেরিয়ে যান তিনি। কিছুক্ষণের মধ্যেই বাড়ি থেকে 500 মিটার দূরে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার হয়। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পীযূষকে গুলি করে খুন করা হয় বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে একদম, আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, আপনাকে দেখাবো এই স্পট, এইখানে ঘটনাটি ঘটেছে এবং ঘটনাটি ঘটেছে মধ্যরাত্রে। যেটা পরিবারের তরফ থেকে জানানো হচ্ছে যে রাত্রিবেলা একটি ফোন আসে, ফোন থেকে তিনি ফোন পেয়ে বেরিয়ে আসেন এবং তারপরে এই খুনের ঘটনা এবং দেহ উদ্ধারের ঘটনা ঘটে। ঘটনাস্থলের সামনে থাকা একটি বাড়ি থেকে মৌসুমী মাল নামে এক মহিলাকে আটক করেছে পুলিশ। পীযূষের পরিবারের দাবি, মৌসুমী তৃণমূল করতেন এবং পীযূষের সঙ্গে তার রাজনৈতিক যোগাযোগ ছিল। অনেকেরই সন্দেহ বা পুলিশের প্রাথমিক ধারণা যে এই বাড়ি থেকেই বেরোনোর পরেই এই হত্যার ঘটনাটি ঘটেছে। তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে তিনি এই বাড়িতে এত রাত্রেবেলায় কেন এসেছিলেন, কী জন্য এসেছিলেন, সে প্রশ্নগুলো কিন্তু ইতিমধ্যেই সামনে আসতে শুরু করেছে। স্থানীয় সূত্র খবর, পীযূষ বালি কেনাবেচা করতেন। ব্যবসা ও তৃণমূল সংগঠনের কাজ মিলিয়ে তার বেশ প্রভাব ছিল এলাকায়। সভাপতি পদ ছাড়ার জন্য তাকে হুমকি দেওয়া হতো বলে অভিযোগ পরিবারের। কি হুমকি দিত? মানে কোনো চিরকুট দিয়েছিল কি? মানে ওই যে পদ দেওয়া হচ্ছে সেই পদটা ছাড়তে হবে। পীযূষ লাভপুরের বিধায়ক এবং বীরভূমে দলের কোর কমিটির সদস্য অভিজিৎ সিনহার অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত। খবর পেয়ে ঘটনাস্থলে যান তিনি। পরিবারের সঙ্গে দেখা করেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখও। এটা শান্তপ্রিয় এরিয়া। এই শান্তপ্রিয় এরিয়াকে কারা বা কে অশান্ত করার চেষ্টা করছে সেটা পুলিশ তদন্ত করছে। আর বিজেপি তো এই ধরনের ঘৃণ্য চক্রান্তের সঙ্গে সবসময় যে যুক্ত থাকে, কারণ তাদের পায়ের তলায় মাটি নেই। তারা করেনি এ কথাটা আমি বলছি না, কিন্তু বীরভূম জেলা পুলিশ প্রশাসন তদন্ত করছে। অতি দ্রুত আসল সত্য উদ্ঘাটিত হবে। এটা নিশ্চয়ই এর পেছনে একটা দুষ্কৃতকারী ক্রিমিনাল অ্যান্টি সোশ্যাল চক্রান্ত ছাড়া আর্মস দিয়ে খুন কিন্তু সাধারণ মানুষের দ্বারা সম্ভবপর নয়। যে এটা পুরোটাই টাকার ভাগাভাগি নিয়ে সমস্যা, এবং আমি চোখ বন্ধ করে এখান থেকে আমি ভবিষ্যৎবাণী করতে পারি যে এর যদি সঠিক তদন্ত হয় এবং যারা অপরাধী তারা ধরা পড়ে, প্রত্যেকেই তৃণমূল কংগ্রেস বা তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতী। পরিবারের লোক রাজনৈতিক উদ্দেশ্যেই খুন এমনটা দাবি করছেন, আবার পাশাপাশি বিরোধীরা কার্যত কিন্তু বলছেন তৃণমূলের শাসক দলের গোষ্ঠীতন্ত্রের জেরেই ঘটনা। পুলিশি তদন্তে সঠিক তথ্য বেরিয়ে আসে কিনা বা কাউকে গ্রেপ্তার করা হচ্ছে কিনা, এগুলোই এখন সব থেকে বড় দেখার বিষয়। 26 বিধানসভার ভোট শুরু হতে এখনো মাস 8 বাকি, কিন্তু এখন থেকেই যেভাবে গোষ্ঠীকন্দল খুনোখুনি শুরু হয়ে গিয়েছে তা যথেষ্ট আশঙ্কার বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। বঙ্গ বিজেপিতে ফেস শ্রমিকের পর এবার টিম শ্রমিক। 26-এর আগে বিজেপির সংগঠন খোলনলচে বদলাতে চলেছে। 20 জুলাইয়ের পরই কি বঙ্গ বিজেপিতে নয়া টিম আত্মপ্রকাশ করবে? কারা থাকবেন সেখানে? পুরনো মুখের ভিড় হবে নাকি নতুন সব? বঙ্গ বিজেপি তাদের নতুন সারথি পাওয়ার পর এখন মুরলীধর সেন লেনের অন্দরে তুঙ্গে ফিসফাস। তিনি যে নতুন ও পুরনোর মিশেলে 26-এর লড়াইয়ে ঝাঁপাবেন তা তো দলের ব্যাটন হাতে নিয়ে বুঝিয়ে দিয়েছিলেন শ্রমিক ভট্টাচার্য। সভাপতি তো একটা বহমানতা, কন্টিনিউটি, এটা টিম গেম। সংঘবদ্ধভাবে পশ্চিমবঙ্গের বিজেপি লড়াই করবে। যারা নতুন দলে এসেছেন, এই নতুন পুরনো দ্বন্দ্ব আপনারা তৈরি করেছেন, এসব কিছু থাকবে না।
15 দিনের মধ্যে সংঘবদ্ধ বিজেপিকে দেখা যাবে। এই আনুষ্ঠানিকভাবে বিজেপির রাজ্য সভাপতি হিসেবে তার নাম ঘোষণা হওয়ার পরই দাবি করেছেন শ্রমিক। যেমন কথা তেমন কাজের চেষ্টা। সভাপতি হয়েই দলে দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় দিলীপ ঘোষকে ফোন করেন শ্রমিক। তারপর দলের দফতরে গিয়ে নয়া সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে দেখাও করেছেন দিলীপ। বিজেপি সূত্রে খবর, 20 জুলাইয়ের পরই দলে রদবদল শুরু হতে পারে। তা কেমন হতে চলেছে সেই নতুন দল? বঙ্গ বিজেপি সূত্রে খবর, বিধানসভা ভোটের আগে দক্ষ ও সক্রিয় নেতাদের নিয়ে নিজের টিম গঠন করতে চাইছেন শ্রমিক ভট্টাচার্য। ফলে দলীয় সাংগঠনিক পদে একাধিক বদল আসতে পারে বলেই খবর। সূত্র মারফত জানা যাচ্ছে, সাংগঠনিক রদবদলের তালিকায় শীর্ষে রয়েছে সম্পাদক, রাজ্য সাধারণ সম্পাদক ও সহসভাপতি। বর্তমানে বঙ্গ বিজেপিতে 10 জন সহসভাপতি রয়েছেন। জানা যাচ্ছে, সহসভাপতি পদ থেকে 2 জনকে সরানো হতে পারে, সেখানে পুরনো মুখ ঢুকতে পারে। সাধারণ সম্পাদক পদ থেকেও 2 জনকে সরানোর ভাবনা রয়েছে বলেই খবর। এই মুহূর্তে সাধারণ সম্পাদক পদে রয়েছেন 5 জন, রাজ্য বিজেপি সম্পাদক পদে আছেন 11 জন। সম্পাদক পদ থেকে 3 জনের বাদ যাওয়ার সম্ভাবনা প্রবল বলেই সূত্রের খবর। যুব ও মহিলা মোর্চার শীর্ষ পদেও বদল আনা হতে পারে। সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি থাকাকালীনই জেলা সভাপতি পদে রদবদল করা হয়েছে। এই মুহূর্তে বিজেপির 43টি সাংগঠনিক জেলার সভাপতি রয়েছে। এখনো 3টি জেলার সভাপতি ঘোষণা বাকি। নয়া রাজ্য সভাপতি হিসাবে শ্রমিক ভট্টাচার্য 2 থেকে 3টি জেলার সভাপতি বদল করতে পারেন বলেও খবর। রাজ্যে দলের বহু পদেই দল বদলু নব্য নেতারা বসে আছেন, যেটা নিয়ে ক্ষোভ রয়েছে পুরনো নেতা ও কর্মীদের মধ্যে। তারা চাইছেন দল বদলুদের কর্তৃত্ব কমানো হোক, সেই জায়গায় পুরনোদের দায়িত্ব দেওয়া হোক। এই দাবি ইতিমধ্যেই শ্রমিক ভট্টাচার্যের কাছেও গেছে। তবে সূত্রের খবর, রদবদলের আওতার বাইরে থাকতে পারে কোষাধ্যক্ষ পদ এবং সোশ্যাল মিডিয়া ও মিডিয়া সেল। দলের কঠিন সময় লড়াকু সৈনিক, দলের জন্মলগ্ন থেকে পার্টি নিবেদিত প্রাণ, আদি একনিষ্ঠ কর্মী। নব্যদের ভিড়ে সেই রাহুল সিনহাই কিনা কোণঠাসা হয়ে পড়েছিলেন বিজেপিতে। দিলীপ ও সুকান্তের ক্যাপ্টেন্সিতে শ্রদ্ধা পেলেও খাতায় কলমে সম্মান পাননি। ফের রাহুল সিনহার সম্ভাব্য পুনরুত্থানের রাস্তা খুলে দিতে পারেন বঙ্গ বিজেপির নবনির্বাচিত রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। প্রধান মুখপাত্র হিসেবে রাহুল সিনহাকে জায়গা দেওয়ার পরিকল্পনা বঙ্গ বিজেপির। নির্বাচনে একাধিকবার প্রতিদ্বন্দ্বিতা করে জয় না পেলেও রাহুল সিনহা ছিলেন বিজেপির প্রাক্তন সভাপতি এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় সম্পাদকের পদও সামলেছেন। শ্রদ্ধা পেয়েছেন কিন্তু মর্যাদা পাননি। শ্রমিকের জমানায় অবশেষে সেই মর্যাদা ফেরত পেতে চলেছেন রাহুল সিনহা, এমনটাই জল্পনা। কিন্তু কেন এই জল্পনা? সাম্প্রতিক বক্তব্যে শ্রমিক বারবার আদি একনিষ্ঠ সৈনিকদের গুরুত্ব দিতে চেয়েছেন। শ্রমিক সভাপতি নির্বাচিত হওয়ার পরে রাহুল সিনহাকে দিয়ে সাংবাদিক বৈঠকও করানো হয়েছে। প্রায় অধিকাংশ দিনই সল্টলেকের দপ্তরে হাজিরা দিয়ে দলের গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত থাকছেন রাহুল। এর থেকে স্পষ্ট, অভিজ্ঞ ক্লিন ইমেজের আদি রাহুলকে বিশেষ গুরুত্ব দিতে চাইছেন শ্রমিক। রাহুল সিনহা পার্টিটাকে চেনে এবং পার্টিও রাহুল সিনহাকে চেনে। একসঙ্গে প্রায় 4 দশক রাজনীতি করেছে, কোনোদিন আমাদের সম্পর্কের মধ্যে চিড় ধরেনি। প্রবল উত্তেজনায় দুজনের মধ্যে ঝগড়া করেছে, কিন্তু আমরা যেখানে ছিলাম আজও সে অবস্থায় আছি। রাহুল সিনহা বিজেপির সঙ্গে সম্পৃক্ত। রাহুলই অদূর ভবিষ্যতে বঙ্গ বিজেপির মুখপাত্রের দায়িত্ব সামলাবেন কিনা তা নিয়ে সরাসরি মন্তব্য না করলেও শ্রমিকের বক্তব্য থেকে স্পষ্ট, অচিরেই পার্টিতে বিশেষ জায়গা পেতে চলেছেন তিনি। রাহুল সিনহা এই নির্বাচনে সর্বাত্মকভাবে দায়িত্ব নিয়ে সারা পশ্চিমবঙ্গের কুচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত পার্টিকে উজ্জীবিত করবার জন্য, তৃণমূলের বিরুদ্ধে লড়াইকে জোরদার করার জন্য এবং পার্টির দৃশ্যমানতা বাড়ানোর জন্য বিশেষ দায়িত্ব পালন করবেন। দায়িত্বটা বড় কিংবা ছোট নয়, দায়িত্বটা হচ্ছে প্রাসঙ্গিকতা। অবশ্য কি পদ পাবেন না পাবেন সেসবে মাথা না ঘামিয়ে মন প্রাণ ঢেলে বরাবরের মতো দলের হয়ে কাজ করে যেতে চান রাহুল।
কখনো গুরুত্ব অগুরুত্ব এসব বিচার করিনি। এসব বিচার করার কাজ হচ্ছে যারা পার্টির কার্যকর্তা, যারা জনসাধারণ, তাদের বিচার করার দায়িত্ব যে কতটা এগোনো উচিত ছিল, কতটা এগিয়েছে কি কতটা এগোতে দেয়নি। অতএব এইগুলো আমি কোনোদিন ভাবিনি। কাজ আমি করে এসছি, কাজ পাবো, কাজ করব, কাজ পাবো না যেরকম পাবো সেরকম করব, এই বিচারেই আমি এতদিন চলে আসছি। অতএব সমস্ত চ্যালেঞ্জকে ফেস করবার মানসিকতা এবং ক্ষমতা আমার আছে। শ্রমিক জমানায় রাহুল সিনহার পট পরিবর্তন কি তবে সময়ের অপেক্ষা? এখন দেখার এই নতুন জমানায় আদি নেতা কতটা গুরুত্ব পান। আচ্ছা, যতই রদবদল হোক, খোল নলছে বদলাক, সংগঠনের হাল তো তথই বচ। আর কটা মাস আগে কাঁটার মুকুট পরে বসেছেন শ্রমিক ভট্টাচার্য সিংহাসনে। দলটল বদলে পারবেন, বিশেষ করে বহুত্ববাদ বলে আর শুভেন্দু অধিকারীর হিন্দু 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 স্বরে। এই বিভেদ বিভ্রান্তি দলীয় কর্মীদেরও হবে না তো? সেটা কাটিয়ে উঠে দলকে ঝাঁপিয়ে পড়তে বলা এবং সেই পথটা তৈরি করে দেওয়া নেতা হিসেবে শ্রমিক ভট্টাচার্যের কাছে কিন্তু খুব বড় চ্যালেঞ্জ। চলুন তো দেখি আমাকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে কি বলেছেন বিজেপির নতুন সভাপতি শ্রমিক ভট্টাচার্য। নমস্কার। আজ যা বলবো সত্যি বলবো, আমি একা নই। আজ সত্যি বলতে আমি আমার সঙ্গে এক অতিথিকেও আমন্ত্রণ জানিয়েছি। তিনি এই মুহূর্তে রাজ্য রাজনীতির অন্যতম চর্চার কেন্দ্রে রয়েছেন। তিনি সারা বছরই মিডিয়ার সামনে আসেন, কিন্তু এখন তার ভূমিকাটা অন্য। তিনি এখন এ রাজ্যে বঙ্গ বিজেপির অভিভাবক। বুঝেই গেছেন। শ্রী শ্রমিক ভট্টাচার্য, স্বাগত আপনাকে। আমি ধরেই নিচ্ছি যা বলবেন সত্যি বলবেন। শুরু করি। রাজনীতি যারা করেন, রাজনৈতিক নেতাদের সম্পর্কে একটা পারসেপশন আছে যে তারা সত্যি বলেন না, কিন্তু সত্যটা মানুষ বুঝতে পারে, জানতে পারে। আর আজকে সোশ্যাল মিডিয়ার যুগে প্রতিনিয়ত ঘটনা চোখের সামনে আসছে, ঘটমান বর্তমান, তো সেই জন্য মিথ্যা বলার কোনো স্কোপ নেই। প্রেম প্রকৃতির শক্তি না রাজনীতি? ব্যক্তি শ্রমিকের কি পছন্দ? হৃদয়ে আছে যার সেই তো ভালোবাসে, প্রতিটি মানুষেরই জীবনে প্রেম আসে। আমার প্রেম প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বিজেপি। তা রাজনীতির নতুন ইনিংস এই কয়েকটা দিনে কেমন সামলাচ্ছেন? বেশি চাপ মনে হচ্ছে? আমি একজন সম্পূর্ণ রাজনৈতিক কর্মী, তার বাইরে আমার কোনো পরিচয় নেই। তো অনেক বড় দায়িত্ব পেলেন তো? হ্যাঁ, নিঃসন্দেহে বড় দায়িত্ব। যে দলের হয়ে পোস্টার মেরেছি, রাতে নিজের নামের পোস্টার নিজে লাগিয়েছি, কুকুর তাড়া করেছে, আজকে সেই দল আমাকে সভাপতি করেছে। দক্ষিণ হাওড়ার একজন সামান্য যুব মোর্চার কর্মী থেকে নিয়ে এসে পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির এমন চেয়ারে বসেছেন যেখানে আমারই মনে অনেকক্ষণ বুঝতে অসুবিধা হয়েছিল আমি সভাপতি। এখনও আমি কিন্তু সেই হ্যাংওভারটা কাটিয়ে উঠতে পারিনি, কারণ যে চেয়ারে হরিপদ ভারতী বসেছেন, বিষ্ণুকান্ত শাস্ত্রী বসেছেন, সুকুমার ব্যানার্জি, তপন সিকদার, সত্যব্রত বন্দ্যোপাধ্যায়, তথাগত রায়, রাহুল সিনহা, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদাররা বসেছেন, সেখানে আমি বসেছি। সুকান্ত মজুমদার বিদায়ী সভাপতি। সুকান্ত মজুমদারেরও যে দায়িত্ব, যা কমিটমেন্ট এই দলের প্রতি, আমারও তাই। দুজনের মধ্যে কোথাও কোনো পার্থক্য নেই। একটা পার্থক্য আছে, সুকান্ত মজুমদার তার টেনিয়রে একটাও বিধানসভা ভোট তাকে করাতে হলো না। তিনি 21-এর পর জয়েন করলেন, 26-এর আগে আপনি দায়িত্ব নিলেন। আপনি আসার কয়েকটা মাসের মধ্যেই বিরাট বড় অগ্নি পরীক্ষা, একটা বিধানসভা ভোট। এই মূল পার্থক্যের জায়গাটা আছে, এইটাকে এই 10 মাস 9 মাস সময় আছে, মানে আপনি কিভাবে রোডম্যাপটা তৈরি করবেন? কাকতালীয় ঘটনা মাত্র। নির্বাচন লড়ে দল, পারসেপশন তৈরি করে দল, ন্যারেটিভ তৈরি করে দল। দল নির্দিষ্ট মতাদর্শের উপরে ভিত্তি করে তার কর্মসূচি তৈরি করে, এবং একটা রাজনৈতিক দলের কর্মসূচির সঙ্গে আরেকটা কর্মসূচির সংঘাত হয়, তার লড়াই, ভাবনার সঙ্গে ভাবনার লড়াই, মতাদর্শগত অবস্থানের সঙ্গে লড়াই, পলিটিক্যাল পারসেপশন তৈরি করার লড়াই। তো সেক্ষেত্রে আমি যতটা প্রাসঙ্গিক, সুকান্তও ততটা প্রাসঙ্গিক।
শ্রমিক ভট্টাচার্য 11তম রাজ্য সভাপতি পশ্চিমবঙ্গে। তিনি আসার পরেই কর্মীরা কি কোথাও বিভ্রান্ত হচ্ছেন? আমি এই প্রশ্নটা এই জন্য করছি, দুটো বক্তব্য শোনালে আপনার কাছে পরিষ্কার হবে। আমি আমার দর্শকদেরও শোনাতে চাইবো, যেদিন আপনি আনুষ্ঠানিকভাবে সভাপতি হলেন, মঞ্চে ভরা অতিথিদের মাঝখানে আপনি আপনার বক্তব্য রাখলেন, সেখানে বিরোধী দলনেতাও ছিলেন। আমি দুজনেরই কথা শোনাই। 80% হিন্দু যদি ভোট দিতে বেড়ায় এই রাজ্যে 26-এ এই সরকারকে উপড়ে ফেলে দেওয়ার কাজ ভারতীয় জনতা পার্টি করবে। এরপর আপনি ওই একই মঞ্চে ঠিক শুভেন্দু অধিকারীর পরে কি বলেছিলেন শুনুন। আজকে সংখ্যালঘুদের বুঝতে হবে যে বিজেপির লড়াই সংখ্যালঘুর বিরুদ্ধে নয়, বিজেপির লড়াই কোনো মুসলমানের বিরুদ্ধে নয়। হ্যাঁ, আমরা লড়াই করছি আপনাদের বিরুদ্ধে, কারণ আপনাদের বাড়ির ছেলেরা যারা হাতে পাথর নিয়ে ঘুরছে, আমরা ওই পাথরটাকে কেড়ে নিয়ে ওখানে বই ধরিয়ে দিতে চাই। যারা তলোয়ার নিয়ে রাস্তায় নেমেছে, আমরা ওই তলোয়ার কেড়ে নিয়ে তাদের হাতে কলম ধরিয়ে দিতে চাই। একই মঞ্চে 80% হিন্দুরা ভোট পেলেই আমরা জিতে যাব, হিন্দু হিন্দু। ঠিক তারপরে আপনি বলছেন পাথরের জায়গায় ফুল ধরাবো হাতে। দুটোই তো এক। কিভাবে? এর মধ্যে পার্থক্য কোথায়? এটা ঠিক, মুসলিম ভোটারদের মধ্যে আমাদের পেনিট্রেশন কম। যেভাবে একটা পারসেপশন তৈরি করা হয়েছে যে বিজেপি মুসলিম বিরোধী, এবং সেটা পশ্চিমবঙ্গে প্রবল। শুভেন্দু অধিকারী যে প্রেক্ষিতে কথাটা বলছেন সেটা হচ্ছে কালীগঞ্জের ভোট। কালীগঞ্জের ভোটে মুসলিম বুথগুলোয় আমরা ডাবল ডিজিটে যেতে পারিনি, 7-8%। এবং 2021-এর ভোট, 2021-এর নির্বাচনী ফলাফলে দেখা যাচ্ছে বিজেপি ভোট পেয়েছে 38.5, সংখ্যালঘু ভোটের ওই অবস্থা 12, 13, 3, 2, 1, 2-1 জায়গায় লিড। তাহলে সংখ্যাগরিষ্ঠ মানুষের যদি 70% ভোটের মধ্যে একটা দল 38.5% ভোট পায়, তাহলে ধরে নিতে হবে পশ্চিমবঙ্গের সংখ্যাগরিষ্ঠ মানুষের মধ্যে সংখ্যাগরিষ্ঠতা বিজেপির সঙ্গে আছে। তো ইলেকট্রাল পার্সপেক্টিভ থেকে ও যে কথা বলেছে এটা ঠিক। 2014 সালে লোকসভা নির্বাচনের পর প্রশ্নটা বিজেপি সংখ্যালঘুদের চাইছে কিনা? বিজেপি সংখ্যালঘুদের চাইছে না, কথা কে বলেছে? শুভেন্দু অধিকারী তো বলেনি। শুনুন তাহলে, শুভেন্দু অধিকারী, আমি একটু শুনিয়ে দিই, আমার দর্শকদের শোনাই। দর্শক শুনে ক্লান্ত এগুলো, দর্শক এই বিতর্ক চাইছে না। প্রাসঙ্গিক যখন শুভেন্দু অধিকারী কাদের চ্যাংদোলা করে ফেলে দেবেন বলেছিলেন, আসুন একবার শুনে নিই। বিমান ব্যানার্জিকে, মমতা ব্যানার্জিকে হারাবো, আর ওদের দলের যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে, বিজেপি সরকারে আসবে, চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো, এই রাস্তায় ফেলবো, এই রাস্তায় ফেলবো, 10 মাস পরে এই রাস্তায় ফেলবো। পারসেপশনটা কে তৈরি করছে, তৃণমূল না বিজেপি নিজে? আমরা এখানে 70%, 30% হিন্দু আছে। যখন চাইবো কেটে 1 ঘন্টার মধ্যে ভাগীরথীতে ভাসিয়ে দেব। প্রথম কোন পক্ষ থেকে বিবৃতি এসেছে? প্রথম কোন পক্ষ থেকে বিবৃতি এসে যে 100টা আসন আমাদের দিতে হবে, তৃণমূল কংগ্রেসের মধ্যে মুসলিম নেতারা দাবি করছেন। প্রতিযোগিতা চলেছে কে কত কদর্য ভাষা হিন্দুদের আক্রমণ করতে পারে। একজন মহানাগরিক তিনি বলছেন প্রকাশ্যে দাওয়াতে ইসলামের কথা বলছেন। একজন তৃণমূল কংগ্রেসের ক্যাবিনেট মিনিস্টার বিধানসভার ক্যাম্পাসে দাঁড়িয়ে বলছেন হাম দো হামারা দো নেই, হাম দো হামারা 4 হোনা চাইয়ে। কে পারসেপশন তৈরি করছে? ক্রিয়ার প্রতিক্রিয়া থাকবে। শুভেন্দু অধিকারী একজন দিনের শেষে মানুষ, রক্ত মাংসের মানুষ, তার একটা আবেগ আছে, তার একটা আত্মমর্যাদা আছে, এবং সংসদীয় রাজনীতিতে তিনি বিরোধী দলনেতা, তিনি শুধু বিজেপির নেতা নন, তিনি একটি সংসদীয় পদে আছেন। ফলে এই রাজ্যের সরকার বিরোধী প্রত্যেকটি প্রতিবাদকে দেহ মন দিয়ে স্পর্শ করবার দায়িত্ব তার আছে। আমি বলছি ইন্ট্রোস্পেকশনের কথা, আমি বলছি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করার কথা, আমি বলছি মুসলমান সমাজকে ভাবতে হবে তাদের মধ্যে যারা শিক্ষিত, রুচিসম্পন্ন, মুক্ত মনের মানুষ আছেন তারা চিন্তা করুন, তারা বাংলাদেশের দিকে তাকান। দুটো এটা যেমন ভোটারের কাছে বিভ্রান্তিকর, আপনার দলের নেতাদের, আপনার দলের কর্মী সমর্থক যারা নিচু তলায় কাজ করবেন, ভোটটা করাবেন, তাদের কাছে শুভেন্দুর বার্তাটা ক্লিয়ার যে আমাদের লাইন যে আমরা হিন্দু ভোটের টার্গেট করে এগোবো। আপনি এসে বলছেন আমরা মুসলমান ভাইদের হাতে পাথর ফেলে ফুল ধরাবো। কর্মীরা কি করবেন? কর্মীরা বিভ্রান্ত হবেন? কর্মীরা বিভ্রান্ত হলে বিজেপি দল পশ্চিমবঙ্গে এতদিন থাকতো না, 1%-1%ই থেকে যেত। আপনি আসার পর যেভাবে বলছেন, আমরা দেখেছি শিক্ষিত অধ্যাপক বাঙালি
আপনার পূর্বসূরি, ইমিডিয়েট পূর্বসূরি সুকান্ত মজুমদারও খোলস ছেড়ে বেরিয়ে হিন্দু হিন্দু করেছেন মুর্শিদাবাদ পর্বে, করেছেন। উনিও হিন্দু 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 করছেন, বাধ্য হয়েছেন হয়তো করতে। তো সবার কাছে এটা এস্টাবলিশ যে বিজেপির পার্টি লাইন হিন্দু। আপনি এসে বলছেন বহুত্ববাদ। হিন্দুই তো বহুত্ববাদ, সমার্থক শব্দ। হিন্দু কোনো ধর্মের নাম নয়। আপনি দলের কর্মীকে বোঝাতে পারবেন এটা? প্রত্যেকটা দলের কর্মী বোঝে যারা বিজেপি করে, বুঝেই তারা বিজেপি করছে। পরাজয় নিশ্চিত জেনেও যারা নিজেদের কেরিয়ারের সর্বনাশ করে, নিজের পরিবারকে ধ্বংস করে, জমানত বাজেয়াপ্ত হবে জেনেও যারা নিজেদের ফিক্সড ডিপোজিট ভেঙে নির্বাচনে লড়েছেন, প্রতিদ্বন্দ্বিতা করেছেন, সেই বিজেপি কর্মী বিজেপিটা বোঝে, বিজেপির পরিভাষাটা বোঝে, হিন্দু বলতে কি বোঝায় সেটা বোঝে। তারা এটা বোঝে যে রিলিজিয়ন আর ধর্ম এক নয়। একদম পন্ডিচেরি প্রকাশনা যেটা আছে শ্রী অরবিন্দের, সেখানে লেখা আছে যখন এই সমস্ত দেশভাগ টেশভাগ নিয়ে আলোচনা হচ্ছে, তখন শ্রী অরবিন্দ বলেছিলেন ভারতবর্ষে তো কোনো মুসলমান নেই। আমরা মুসলমানদের বারবার বলেছি আপনারা ভোট দিন বা না দিন, এটা মনে করে রাখবেন যে আমাদের সঙ্গে থাকতে হবে। আমরা তো চাই সঞ্চয়িতা সঞ্চিতা পাশাপাশি থাকুক। আমরা তো ছোটবেলা থেকে শুনে এলাম রবীন্দ্র নজরুল সন্ধ্যা, হঠাৎ রবীন্দ্রনাথ আলাদা হয়ে গেল, নজরুল আলাদা হয়ে গেল, তৃণমূলের জমানায়। তো এটা কি করে হয়? মুসলিমদের চ্যাংদোলা করে ফেলে দেবো তত্ত্বটাও তো আপনাদের। আপনি আমাকে একজন বলছে কেটে জলে ভাসিয়ে দেবো, এটা তো একটু নরম পন্থা নয়? ও তো কেটে দেবো বলতে পারতো, সে বলেনি তো। অনেকে তো বলছে না কাটে, আরো কড়া কথা বলা উচিত। ফাইন, তার মানে শুভেন্দু অধিকারীর এটা প্রতিক্রিয়া। কিন্তু শুভেন্দু অধিকারী যখন 5% হিন্দু ভোট আমাদের দিন, এটা কি প্রতিক্রিয়া? একবার শুনুন কি বলেছিলেন শুভেন্দু অধিকারী। 5% যদি সনাতনীরা 5% একটু দয়া করবেন, উল্টে দেব আমরা। এটা প্রতিক্রিয়া? 5% সনাতনীরা দয়া করবেন, উল্টে দেব আমরা। প্রতিক্রিয়া ছাড়া কি? এটা ক্রিয়া নয়, এটাও প্রতিক্রিয়া। 30% সংখ্যালঘু ভোট ব্যাংকে কনসলিডেট করবার জন্য রামধনুকে রংধনু করে দেয়া হচ্ছে, সমস্ত টেক্সটকে পরিবর্তন করে দেয়া হচ্ছে, সেই প্রচেষ্টা চলেছে। মৌলবাদের কাছে আত্মসমর্পণ করা হচ্ছে, ইসলাম নয়, ইসলামিক ফ্যাসিজমের কাছে। বিধানচন্দ্র রায়ের কোনো ছবি দেখাতে পারবেন মাথায় ফেস টুপি এরকম হাত তুলে আছেন? আসলে এই যে হাত তোলার যে রাজনীতিটা পশ্চিমবঙ্গে ধরেছে না, ওটা মানে কোনো ওই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে হাতটা তোলা নয়। ওই হাতটা তোলা হচ্ছে একটা বড় 30% ব্লক ভোটের ক্যাচ ধরার জন্য হাতটা তুলেছে। তো এটা মানুষ বুঝে গেছে। এবার আমি তোমাকে বলছি, পশ্চিমবঙ্গ থেকে 3 বছরের মধ্যে 2300-র বেশি কোম্পানি তাদের হেডকোয়ার্টার শিফট করেছে। মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে যারা বলছেন যে এত ভালো শিল্পের পরিবেশ তাদের তৈরি করেনি, আমি চ্যালেঞ্জ করছি এই স্টুডিওয়ে, তাদের প্রত্যেকের 8 বছরের ব্যালেন্স শিট দেখো তারা কোন রাজ্যে বিনিয়োগ করেছেন। আমাদের এখান থেকে মেধা বাইরে যাচ্ছে, মেধার এক্সোডান্স হচ্ছে, তার সঙ্গে সঙ্গে এখান থেকে ফ্লাইট অফ ক্যাপিটাল হচ্ছে। এই ফ্লাইট অফ ক্যাপিটালকে রাজ্য রক্ষা করতে পারেনি। পশ্চিমবঙ্গে যে সরকার আছে তারা মানুষ নয় প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে। এটা ইস্যু, এইটা ইস্যু। সবচেয়ে বড় ইস্যু যেমন পশ্চিমবঙ্গকে পশ্চিমবঙ্গ বানিয়ে রাখার, তার একই সঙ্গে এটা ইস্যু যে আমাদের রাজ্যের বিনিয়োগের পরিবেশ নেই। শ্যামাপ্রসাদ মুখার্জি বলেছিলেন তারকেশ্বরে দাঁড়িয়ে এপ্রিল মাসের 5 তারিখে 1947-এ যে বিভাজন হোক বা না হোক, যে অবস্থা তৈরি হয়েছে আজকে বঙ্গদেশে, তো সেখানে দাঁড়িয়ে হিন্দুদের জন্য একটা পৃথক রাজ্য চাই। ঠিক তার আগের দিন যে বক্তৃতা করেছিলেন, দীর্ঘ বক্তৃতা, এনসি চ্যাটার্জি, তিনিও সেখানে বলেছিলেন যে বিভাজন ছাড়া, বঙ্গ বিভাজন ছাড়া অন্য কোনো পথ নেই। তাহলে একটু আপনি আর দর্শকদের কাছেও ক্লিয়ার করুন, ওরা তো ভোটার, বিজেপির মুখ কোনটা, মুখোশ কোনটা? হিন্দু না বহুত্ব? হিন্দুর বহুত্ববাদ। হিন্দু শব্দের অর্থই হচ্ছে বহুত্ববাদ। কনফিউজিং নয় আপনার দলের? আপনি বলছেন বিজেপি যারা করেন আদর্শে তারা বোঝেন। মিসড কল দেওয়া সদস্যদের কথা একবার বলুন তো। আপনি তো নিজেই বিয়ে বাড়িতে গিয়ে মিসড কল দিয়ে সদস্য সংগ্রহ করেছেন, তাদের বোঝাতে পারবেন? এই হিন্দুত্বের বহুত্ববাদটা তাদের বোঝাতে পারবেন? এটা হিলি সীমান্তের প্রান্তিক ভোটার, তাকে গিয়ে বোঝাতে পারবেন যে আমি হিন্দুর সঙ্গেও আছি? না না, কেউ অশিক্ষিত মূর্খ মনে করার কোনো কারণ নেই, কেউ মনে করছে না। একটা মৃতদেহ যখন রাস্তা দিয়ে যায়, মুসলিমের মৃতদেহ যায়, হিন্দুর মৃতদেহ যায়, খ্রিস্টান মৃতদেহ যায়, দেখবেন একটা প্রান্তিক মানুষ থেকে শুরু করে উচ্চশিক্ষিত মানুষ একবার নমস্কার করেন। এটা কোনো পাঠ্যপুস্তকে পড়ানো হয়নি, এই সমাজ থেকে তারা নিয়েছে। আর ভারতীয় সভ্যতা মানেই হচ্ছে বহুত্ববাদ।
পশ্চিমবঙ্গের মানুষের বোধ আছে, এই বোধই দোর্দণ্ড প্রতাপ সিপিআইএমকে উপরে ফেলে দিয়েছিল। এই বোধই বুদ্ধদেব ভট্টাচার্যের মতো একজন ব্যক্তিত্বকে পলিটিক্সের ল্যাটারাল এন্ট্রি নেওয়া, যিনি 21শে জুলাই গুলি চালানোর অর্ডার দিয়েছিলেন, তার কাছে হারিয়ে দিয়েছিল। এই বোধই শ্রীমতী গান্ধীকে ক্ষমতাচ্যুত করেছিল, আর এই বোধই আবার মানুষকে জাগিয়ে তুলেছিল। আধা রুটি খায়েঙ্গে ইন্দিরাজি কো লায়েঙ্গে, ইন্দিরা গান্ধী দেশে জিতে এসেছিলেন। এই বোধই নরেন্দ্র মোদীর অ্যাপিলকে সাড়া দিয়ে কংগ্রেসের গর্ভ থেকে জন্ম না নিয়ে, কংগ্রেসকে না ভেঙে, নিজের মতাদর্শের ডাইলিউশন না করে ক্ষমতায় নিয়ে এসেছে। সুতরাং বাংলায় বোধটা কাজ করছে না কেন একটার পর একটা ভোটে? বাংলায় বোধ কাজ করছে না। বড় ইলেকশন ছেড়ে দিলাম, সামান্য বাই ইলেকশন। শতাব্দী প্রাচীন পার্টি ভারতের জাতীয় কংগ্রেস, শতাব্দী প্রাচীন পার্টি কমিউনিস্ট পার্টি বিধানসভায় শূন্য, বোধ কাজ করছে না মানে? বাইনারি সেট করেছে পশ্চিমবঙ্গের মানুষ, বিজেপি সেট করেনি যে তৃণমূলকে হারাতে পারে বিজেপি। 2019-এর যে বাইনারি, কালীগঞ্জের ভোট পর্যন্ত সেই বাইনারি অটুট আছে, কেউ পরিবর্তন করতে পারবে না। কালীগঞ্জে আপনাদের পার্সেন্টেজ কমেছে, আপনারা একটা ন্যারেটিভ সেখান থেকে খুঁজে বের করেছেন, হিন্দুদের 80% আমরা পেয়েছি। বাই ইলেকশনের কেউ কোনো আনন্দ করেনি। আনন্দে আত্মহারা হয়ে গেলে আর 2% 3%-এর অঙ্ক সারাদিন কষতে গেলে 2 থেকে আমরা 303-এ পৌঁছতে পারতাম না। বাংলায় এত কঠিন কেন চ্যালেঞ্জ বিজেপির জন্য? এবারে নির্বাচন চ্যালেঞ্জ হচ্ছে মানুষের কাছে চ্যালেঞ্জ। এবারে নির্বাচনে বিজেপির খুব একটা বেশি কিছু করার নেই। এবারে নির্বাচনী ফলাফলের রাশটা কিন্তু দলের কোনো রাজনৈতিক দলের হাতে নেই। বাংলা বাঁচতে চায়, বাংলা পরিত্রাণ চায়, বাংলা মুক্তি চায়, বাংলা শিল্পায়ন চায়, বাংলা এটাকে ইসলামিক একটা রিপাবলিক হতে দিতে চায় না, পশ্চিম বাংলাদেশ হতে দিতে চায় না। আর সেই জন্যই তৃণমূলের বিসর্জনটা বাংলা করে দেবে, কেউ আটকাতে পারবে না। বাংলা স্ট্যাটাস তৃণমূল হারতে চলেছে, তৃণমূল হারছে, তৃণমূল হারবে। এর আগে সব ভোটেই তো বলেছেন, সভাপতি হিসেবে বলেননি, এর আগে সব ভোটেই তো বলেছেন। এবার তৃণমূলের বিদায়ের ভোট বারবার হয় না। আরে স্বাধীন ভারতবর্ষের সবচেয়ে বড় ভোট স্ট্র্যাটেজিস্ট অমিত শাহ, তিনি বলেছিলেন 200 পার। তিনি বলেছিলেন, তার আগের বার বলেছিলেন 23টা পাবো, আমাদের ব্যর্থতা 18টা এসে থেমে গেছে। আমরাই বিশ্বাস করিনি যে আমরা 23টা আসন পেতে পারি, কিন্তু উনি দেখিয়েছেন। উনি ফলিত সত্য একদম, তো সারা ভারতবর্ষে উনি করে দেখাচ্ছেন। 200টাও 77-এ থেমে গিয়েছিল। হ্যাঁ, একবার হয়েছে, বারবার নয়। এবার কিন্তু পরপার। এবার টার্গেট কত? পরপার। সংখ্যাটা কত? পরপার মানে সংখ্যাটা আপনি যেটাই বলুন, তৃণমূল চলে যাচ্ছে, এটাই সংখ্যা। আমরা মুখ্যমন্ত্রীকে তার উচ্ছলতাকে, তার অস্থির পদচারণাটাকে আমরা একটু বিরোধী নেত্রী হিসেবে দেখতে চাই। আমি যদি ধরে নিই যে এবার সত্যি পরপারের ভোট হবে, কিন্তু তারা বিজেপিকে বাঁচবে কেন? সব ভোটার কেন বাঁচছে তো আমি জানি না। বাঁচবে কেন? সেটা তুমি বামকে 0 থেকে 10-এ পাঠাতে পারেন, বা আরো বেশি হতে পারে। কংগ্রেস কালীগঞ্জের মানুষকে জিজ্ঞাসা করো গিয়ে, দেবে না। দেখুন, যখন পোলারাইজেশন হয়ে যায়, হরিপদ ভারতীর মতো ব্যক্তিত্ব নদিয়া হেরে গিয়েছিলেন। মানে এবারের ভোট পোলারাইজড ভোট হচ্ছে একেবারে। তো পশ্চিমবঙ্গের রাজনীতিটাই পোলারাইজড। তার মানে আপনারা যেটা করছেন, আপনি বহুত্ব বলে একদিকটা সামলাচ্ছেন, আর পোলারাইজড করার জন্য শুভেন্দু অধিকারী যে দায়িত্বটা পালন করে আসছেন, হিন্দু 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 চলতে থাকবে। এখানে পোলারাইজেশন হয় না। শুভেন্দু অধিকারী যে হিন্দুর কথা বলছেন, সেই হিন্দু হচ্ছে, সেই হিন্দু শব্দ হচ্ছে বহুত্ববাদ। এই বহুত্ববাদের, এটা বহুত্ববাদী সমাজ, বহুত্ববাদী মাটি। এখানে বৈষ্ণব এবং শাক্ত 2 ভাই পাশাপাশি 2 ঘরে থাকতে পারে। এখানে তলোয়ার নিয়ে কেউ কারোর উপরে আক্রমণ করে না, যেটা বিচ্যুতি আছে। কিন্তু আমাদের এখানে যে কালিমা নিয়ে এখন বিতর্ক হচ্ছে, বিজেপির মঞ্চে কালিমার ছবি কেন? তো আমরা সিম্বলাইজ করছি। হঠাৎ রাম ছেড়ে সত্যি কালিতে গেলেন কেন? রাম ছেড়ে হঠাৎ আপনি কালিতে গেলেন? শক্তিটাই তো ভক্তি। তুমি প্রথম যেটা দিয়ে শুরু করেছিলেন, আমার তো শক্তি। সব জায়গায় শক্তিকে রাখতে হবে। শক্তি শুনিলে রাম শক্তি নয়, বিজেপির শক্তি তো নাকি রাম। ভারতের শক্তি রাম। রাম ভারত, ভারতী রাম। জয় শ্রীরাম তো একটা প্রতিবাদের শব্দ হয়ে গেছে পশ্চিমবঙ্গে। এটা দুর্ভাগ্যের, কারণ জয় শ্রীরাম শব্দের অর্থ কি? শ্রী শব্দের অর্থ সমৃদ্ধি, রাম মূল্যবোধের প্রতীক। সমৃদ্ধি এবং মূল্যবোধের জয়। শ্রমিকদা, আপনারা এটা স্বীকার করেন না কেন যে রাম কখনো বাঙালির কাছে দেবতা নয়? রাম বাঙালির কাছে একটি পৌরাণিক চরিত্র, ওয়ারিয়ার, লার্জার দ্যান লাইফ একটা ক্যারেক্টার, ভগবান নয়। এটা তুলসীদাসী এবং কৃত্তিবাসী রামায়ণের যে তফাৎ, সেটাই বাকি দেশের সঙ্গে বাঙালির রাম নিয়ে ধারণার তফাৎ। যার জন্য আপনাকে বাধ্য হয়ে, আপনি যেহেতু চিন্তাশীল, মননশীল, শিক্ষিত বাঙালির প্রতিনিধি,
আপনি বিলক্ষণ বোঝেন সেটা। আপনি সভাপতির দায়িত্ব নিয়েই মা কালীকে মঞ্চে অধিষ্ঠান করালেন, পদ্মবনে মা কালীর অধিষ্ঠান হলো, এটা আপনি স্বীকার করবেন না কেন? এখন রাম হঠাৎ এখানে এলেন কেন? রাম তো এর আগেও ছিলেন, রাম পাঁচালী তো ছিল, দীর্ঘদিন ছিল। নজরুল রামকে নিয়ে কবিতা লিখতে গিয়েছিলেন কেন? রাম নিয়ে দাপাদাপি ছিল না, দাপাদাপি তো হবে, দাপাদাপি হয়েছে রাম মন্দির নিয়ে, রাম নিয়ে হয়নি। আর আমাদের শিবপুরে বড় হয়েছে, সেখানে রামরাজা তলা ছিল কেন? ছোটবেলা থেকে দেখছি তো ওখানে, কেন এখানে আছে? চৈতন্যদেব রামের কথা বলেছিলেন কেন? এই যে রামকে ভারত থেকে বিচ্ছিন্ন করতে পারবে না, কারণ তোমার জীবনের প্রত্যেকটা পদক্ষেপ রাম দ্বারা নিয়ন্ত্রিত। তুমি একটা বঙ্গজীবনে জবরদস্তি রামকে কি করে ঢোকাতেই বা পারবে? বঙ্গজীবনের সবচেয়ে বড় উৎসব কি? দুর্গাপুজো। সেটা কি? আপনি অকাল বোধনের কথা বলছেন। অকাল বোধন গল্প শেষ। সব জায়গায় রাম আছে, কোথাও রাম দাস, কোথাও রামচন্দ্র দাস, আর কোথাও এনটি রামারাও, কোথাও রাম অবতার সিং। তো ভারত তো রামময়, রাম ভারত, ভারতই রাম, ওটা নিয়ে কোনো বিতর্ক নেই। আমাদের এখানে কালী না রাম, এর উত্তর কি? এখন মা কালী তার প্রতিবেশীকে বলে দিয়েছেন যে তোমার ফাইল আমি নেবো না, আমি আর বাঁচাতে পারছি না। উনি চলে গেছেন জগন্নাথ দেবের কাছে। তো জগন্নাথ দেব ওখানে আসছে না, এখন ধাম নিয়ে প্রতিযোগিতা। জগন্নাথ দেবও চ্যালেঞ্জড, পুরীর অথরিটি চ্যালেঞ্জড, এদিকে রবীন্দ্রনাথের বিশ্বভারতী চ্যালেঞ্জ হয়ে বিশ্ব বাংলা হয়ে গেছে। মুর্শিদাবাদের সাম্প্রতিক ঘটনা এবং র্যাডিক্যালাইজেশন যেভাবে বাড়ছে, সেটা পৃথিবীর কাছে চ্যালেঞ্জ। এটা একটা ক্যান্সার মানব সভ্যতার ক্ষেত্রে। যে যার ধর্মাচরণ করতে পারেন, কেউ মন্দিরে গিয়ে পুজো করতে পারেন, কেউ দুর্গা পুজো করতে পারেন, কেউ মসজিদে গিয়ে নামাজ পড়তে পারেন, সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত বিষয়। কিন্তু কোনো রাষ্ট্র এই কথাগুলো আপনি যা বলছেন, আপনি বলছেন দুটোর মধ্যে কোনো বিরোধ নেই। শুভেন্দু অধিকারী বলবেন মুখে? অবশ্যই বলবেন। শুভেন্দু অধিকারী সেই কথাই তো বলছেন। শুভেন্দু মুসলিম আক্রান্ত হয়েছে, শুভেন্দু অধিকারী তার বাড়ি যাননি? শুভেন্দু অধিকারীকে মুসলিমরা ভোট দিচ্ছেন না? নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর মিছিলে মুসলিমরা থাকেন না? কে বলেছে এটা? কোথা থেকে পাচ্ছেন? ভোট পান? সংখ্যায় কম পাই, আমরা তো বলিনি আমরা পুরো পাচ্ছি, সংখ্যায় কম পাই। মুসলিম নেতার সংখ্যা আমাদের কম। আচ্ছা, উত্তরকন্যার প্রসঙ্গে আসি, যাবেন আপনি উত্তরকন্যা অভিযানে? পার্টি যদি উত্তরকন্যা প্রোগ্রামে আমাকে যেতে বলে যাব। আমি এখন তো আমি দ্বারা নিয়ন্ত্রিত নয়। তো আপনি তো অভিভাবক রাজ্যের। এটা ভুল ধারণা। সে এক একটা পার্টির এক এক ধরনের সিস্টেম আছে। রাজ্যের সিদ্ধান্ত তো আপনি নেবেন, আপনি কোন কর্মসূচিতে যাবেন? না, বিজেপির সিদ্ধান্ত কালেকটিভ সিদ্ধান্ত। বিজেপি যেখানে সবাই মিলে যেখানে ঠিক করে ওই তারিখে আমাকে উত্তরকন্যায় পাঠাবে না আমাকে অন্য কোনো প্রোগ্রামে পাঠাবে, সেটা বিজেপির সিদ্ধান্ত। সেটা আমার হাতে নিয়ে যাবেন। দিলীপ ঘোষকে নিয়ে যাবেন? দিলীপ ঘোষের প্রসঙ্গ এখান থেকে আসছে কি করে? দিলীপ ঘোষ সর্বত্র সব জায়গায় যাবেন। পরিসংখ্যানের হিসাবে যদি পরিসংখ্যানের হিসাব দেখা যায়, এতক্ষণ যে পরিসংখ্যানের গল্প চলছিল, বিজেপির ইতিহাসে পরিসংখ্যান বিচার করলে সফলতম সভাপতির নাম হচ্ছে দিলীপ ঘোষ। তো তার সঙ্গে দিলীপ ঘোষের নাম সমর্থক। কোন কর্মসূচিতে বিজেপি রাখেনি। দিলীপ ঘোষকে নতুন ভূমিকায় খুব তাড়াতাড়ি মানুষ দেখতে পাবেন। দিলীপ ঘোষকে কাজে লাগাবেন? দিলীপ ঘোষ তো কাজের মধ্যেই আছে, কাজের বাইরে দেখা যাচ্ছে না তো। মানে আমরা দেখতে পাচ্ছি সবাই, আপনারা যদি প্রত্যেককে ক্যামেরায় চান তাহলে এটা কি সম্ভব নাকি? সবসময় তো দিলীপ ঘোষ মোটামুটি প্রতিদিনই ভিজিবল আছেন। দিলীপ ঘোষের ডুগডুগি বাজিয়ে ভিজিবল হচ্ছেন। ডুগডুগি বাজিয়ে দিলীপ ঘোষকে ভিজিবল হতে হবে। দিলীপ ঘোষ রাস্তায় হাঁটলেও ভিজিবল হবেন। দিলীপ ঘোষ মর্নিং ওয়াক করলেও ভিজিবল। সবসময় তো উনি ভোর থেকেই ভিজিবল ছিলেন। কি টিভি খুললে সকাল থেকেই তো প্রথম দিলীপ ঘোষেরই মুখ দেখা যায়, আর অন্য কারো দেখা যায়? রাজনীতিতে দেখতে পাবো আমরা দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ তো রাজনীতিতে বিজেপির হয়ে মিটিং মিছিল করছেন, সব জায়গায় দেখতে পাবেন, সব জায়গায় দেখতে পাবেন। আপনার জন্য আপনার পদটি নির্বাচনের জন্য যে ভোটাভুটিতে যাদের নাম ছিল সেখানে পর্যন্ত দিলীপ ঘোষের নাম ছিল না। দিলীপ ঘোষের নাম তো স্বাভাবিকভাবেই থাকবে না, কারণ আমাদের ভোটের যেভাবে ভোট দেওয়া হয় তো সেখানে তো দিলীপ ঘোষ ভোটার ছিলেন না, অনেকেই ভোটার ছিল না, সুকান্ত মজুমদারও ভোটার ছিল না। বিজেপি সভাপতিকে নির্বাচিত করে পিপিএসরা আমাদের পার্টির সিস্টেমে, তো স্বাভাবিকভাবেই সেখানে কারোরই নাম ছিল না, তো সম্পূর্ণ ওটা জেলার নাম। প্রাক্তন হিসেবে তো আপনার মঞ্চেও ছিলেন না দিলীপ ঘোষ। সেদিন দিলীপ ঘোষ ছিলেন না। এখন সেদিনকার মঞ্চে কারা থাকবেন কারা থাকবেন না সেটা তো আমি তৈরি করিনি। আমি সেদিনকার মঞ্চের অতিথি ছিলাম। এখানে অন্য কে ছিলেন না ছিলেন জানেনি, তবে নিশ্চিন্ত থাকুন কেউ কোথাও যাবে না। তাই কেউ কোথাও যাবে না। দিলীপ ঘোষ যখন চমক দেবেন বলেছেন 21শে জুলাই চমক দিয়ে দেবেন, অপেক্ষা করুন। চমকটা বিজেপিতে থাকলে কি করে দেবেন? আর একটু অপেক্ষা করতে হবে, ওই সবকিছু কবে এক্সপেক্ট করব সেটা বলুন। উনি বলেছেন যখন, আমি জানি না উনি কি চমক দেবেন, উনি বলেছেন যখন চমক দেবেন চমক দেবেন। ফুল বদলাচ্ছেন না দিলীপ ঘোষ, ফুল বদলাচ্ছেন না। আরে ফুলের কোনোদিন বদল হয়? কি বলছো, ফুল ফুলই থাকে। তবে ঘাস ফুল আর গোলাপের মধ্যে তো পার্থক্য আছে পদ্মের মধ্যে। দেখুন, শ্রমিক ভট্টাচার্য মানেই আমরা জানি শানিত যুক্তি, একটা মনন,
চিন্তাশীল বিষয়, এবং শ্রমিক ভট্টাচার্য তাত্ত্বিক, কিন্তু এই তাত্ত্বিক নেতা শ্রমিক ভট্টাচার্য বঙ্গ বিজেপিকে ভোটের বাজারে টেনে তুলতে পারবে? মানে যদি কপি কলে করেও টেনে তোলার চেষ্টা হয়, পারবে শ্রমিক ভট্টাচার্য সেটা করতে? আমার উচ্চতার মধ্যে আমার জ্ঞান বিদ্যা বুদ্ধি সীমিত। বিজেপির সভাপতি পদটা একটা বহমানতা। পার্টির কর্মসূচি তৈরি করে ফেলেছে অনেকদিন আগে থেকে, তার কাজ চলেছে, আর এটা নিশ্চিত তৃণমূল কংগ্রেস হারতে চলেছে। কপি কলে তোলার প্রয়োজন। এটা তো উইশ, আপনারা চান, কিন্তু তার তো কোনো রোড ম্যাপ নেই। রোড ম্যাপ কি স্টুডিও ফ্লোরের আলোচনা হবে না, দরকার নেই, কিন্তু একটার পর একটা ভোটে তো গোটা বাংলার কাছে না হলে আপনাদের ওই মেরা বুথ সবসে মজবুত, তারপরে মিসড কলের সদস্য সংখ্যা, সেখানেও সবকটা ফেল। কোন প্রকল্পে কেন্দ্রের দেওয়া হোমওয়ার্কে কোথাও আপনারা পাশ করতে পারেননি, টেনে টুনে হয়তো কোথাও পাস মার্ক। তো এরপর আপনারা জোর গলায় বলেন কি করে তৃণমূল গেল? সমস্ত কথা যদি সাংবাদিক জেনে যাবে দলের অভ্যন্তরের, তাহলে তো সেই দলটা, আমি তো আবার বলছি, 2 থেকে 303-এ পৌঁছতে পারতো না। আজকে এটা মনে হচ্ছে। আমি যখন বিজেপি করা শুরু করি তখন প্রথম নির্বাচন, তার একটা ছোট গল্প বলছি। যখন প্রথম নির্বাচন শুরু করি রাজনীতি করা, তখন 242টা আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। তখন আমাদের দেখে বলা হতো হামদো হামারা দো, মানে জন্ম নিয়ন্ত্রণের বিজ্ঞাপন। 2টো নেতা, অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আদবানি, আর লোকসভায় 2টো সিট, একটা গুজরাট আর একটা অন্ধ্রপ্রদেশে, তাও জোটে এনটি রামারাওয়ের সঙ্গে জঙ্গা রেড্ডি জিতেছিলেন। তো সেদিন তো অনেকে বলেছিলেন বিজেপি শেষ, অটল বিহারী বাজপেয়ী সন্ন্যাস নেবেন, লালকৃষ্ণ আদবানি আবার কলমে লিখবেন, লেখালেখিতে চলে যাবেন, সাংবাদিকতায় ফিরবেন, আর বিজয় রাজে সিন্ধিয়া তিনি আবার ধর্মকর্মে মন দেবেন। তো সেদিন অটল বিহারী দাঁড়িয়ে একটি বক্তৃতা করেছিলেন হেরে যাবার পরে, যে একটু অপেক্ষা করুন, যাকে আপনারা মিস্টার ক্লিন বলে দাঁড় করিয়ে দিলেন, তিনি খুব শিগগির মিস্টার ক্লাউন হয়ে তার দলই তাকে রাস্তায় দাঁড় করিয়ে দেবে। তো আমরা সেখান থেকে যাত্রা শুরু করেছি, আমরা এই জায়গায় এসে পৌঁছেছি। আমি যখন নির্বাচনে জিতেছিলাম, উপনির্বাচনে, বিশ্বাস করো আমি কোনো অতিরিক্ত বাড়িয়ে বলছি না, এটা আমি বারবার এটা বলি, আমার 10 মিনিট বিশ্বাস হয়নি যে আমি জিতেছি। কারণ আমি আর রাহুল সিনহা পার্টি অফিসে বসে আলোচনা করতাম যে এত অপমান আর কতদিন সহ্য করব। প্রশ্ন হলো, এখানে তো কোনো ব্যক্তি বড় নয়, মানুষ একটা কর্মসূচি দেখতে চায়। পশ্চিমবঙ্গের বর্তমান চেহারা, পশ্চিমবঙ্গের রাজনীতিতে আছে নাকি ওই ট্রেন্ড? পশ্চিমবঙ্গ মমতা ব্যানার্জির উল্টো দিকে ওই ফায়ার ব্র্যান্ড ইমেজ, সেখানে কর্মসূচি দিয়ে কাউন্টার করবেন? ফায়ার ব্র্যান্ড ওসব অগ্নি নির্বাপিত, ওসব ফায়ার ব্র্যান্ড ট্রেন্ড নয়। মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিত বিরোধী দলের আসনে বসবে, নিশ্চিত থাকুন। আমি বলেছি তোমার সামনে যে মমতা বন্দ্যোপাধ্যায় স্বপ্ন দেখাতে পেরেছিলেন যে সিপিএম হারতে পারে, সিপিএম হারতে চলেছে এবং সিপিএম হারছে। এই স্বপ্নটা যিনি মানুষকে দেখাতে পেরেছিলেন, যিনি বিশ্বাস করাতে পেরেছিলেন, তার নাম ছিল মমতা ব্যানার্জি। সেদিন মমতা ব্যানার্জি ছিলেন মানুষের চোখে স্বপ্নের মেঘ বালিকা, আমি বলেছিলাম। তো এখন মেঘ বালকটিকে আমি বলছি, আজকে সেই মমতা বন্দ্যোপাধ্যায় সাজবাতির রূপকথা। হাতে 10টা মাস সময় মেরে কেটে আছে, আপনি অনেক স্বপ্ন দেখছেন, জানি না এই স্বপ্নগুলো আপনি মানুষের মনে, বাঙালির স্বপ্ন দেখে, মানুষের মনে সেই স্বপ্নগুলো গাঁথতে পারবেন কিনা বড় চ্যালেঞ্জ। মানুষ স্বপ্ন দেখতে চায়, হ্যাঁ মানুষ স্বপ্ন দেখতে চায়, স্বপ্ন মানুষ দেখবে, আর স্বপ্নই মানুষকে বড় করে। যে যদি অটল বিহারী বাজপেয়ী আর লালকৃষ্ণ আদবানি যদি কংগ্রেসের লেবার রুমে না থাকতো, যখন প্রবল গর্ভ যন্ত্রণা, তখন তৃণমূল নামক শিশুটির ভূমিষ্ঠ হতো না। তৃণমূল কংগ্রেসের গর্ভ থেকে জন্ম নেওয়া একটি অশান্ত শিশু, হাত পা ছোড়াছুড়ি করছে প্রথম থেকেই। তারপরে কংগ্রেসকে দূরে সরিয়ে দিয়েছে, কিন্তু অ্যাপ্রন স্ট্রিংটা কাটেনি, একই ডিএনএ আছে। ফাইন, কিন্তু উল্টো দিকে মমতাকেও হারানো যায়, এই স্বপ্নটা কে দেখাচ্ছে? এই স্বপ্ন আছে আপনাদের? আমার কেউ নেই, আমরা তো, আমাদের একমাত্র শক্তি হচ্ছে মানুষ। আপনি আবার এসে মানুষের উপর থিওরি দিচ্ছেন। আগে হিন্দু হিন্দু চলছিল, পুরোটা তো ঘেটে ঘ। তোমরা মনে করতে পারো এই ঘেটে ঘ, কিন্তু ঘাঁটতে ঘাঁটতেই তো আমরা 20টা রাজ্যের বেশি আজকে ভারতবর্ষে সরকার পরিচালনা করেছি। মনে করে দেখো, সমস্ত রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে বক্তৃতা করেছে। মনে করে দেখো, যেদিন বুঝে গেছে বাকি রাজ্যের মতো বাংলার মানুষ বাংলায় জন্ম নেওয়া পার্টিকে দুহাত ভরে বুকে টেনে নিয়েছে। বাংলার মানুষ শ্যামাপ্রসাদের প্রাসঙ্গিকতা বুঝতে পেরেছে, বাংলার মানুষ প্রকৃত বাঙালিকে চিনেছে, বাংলার মানুষ। না আমাকে শেষ করতে দাও। তুমি এই মুহূর্তে বাঙালির পরিচয় কি?
তুমি এতক্ষণ বাঙালি, হিন্দু আর মুসলিমের একটা বাইনারি তৈরি করার আমি চেষ্টা সত্যি করছো। বলবো, উত্তরটা দেবো। আমি কনফিউজড। এতদিন জানতাম আমি হিন্দু, এখন বিজেপি দেখে আমার মনে হয় আমি কি সত্যিকারের হিন্দু, আমি কি সনাতনী হিন্দু, ভেজাল হিন্দু, না খাঁটি হিন্দু, পুরোটা গুলিয়ে দিয়েছে বিজেপি। তাহলে বিজেপির শক্তি আছে তোমাকে কনফিউজ করার? গোলানোর শক্তি অবশ্যই। এই মুহূর্তে বাঙালির পরিচয় হচ্ছে বাঙালি কুলি। কুলি? ইয়েস। শিক্ষিত যারা, এই যে তোমার অফিস পাশে তুমি চলে যাও, গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার 18,000 টাকা মাইনে চাকরি করছে। বাংলার বাইরে বেঙ্গালুরু 14,60,000 ছেলে মেয়ে, দ্বিতীয় কথ্য ভাষা বাংলা, বাংলায় চাকরি নেই, নতুন ইনভেস্টমেন্ট নেই, কর্মসংস্থানের সুযোগ নেই। ভারতবর্ষে যখন নির্মীয়মান বাড়ি ভেঙে পড়ছে, তলা থেকে একজন মুর্শিদাবাদের লোক পাওয়া যাচ্ছে, অধিকাংশ চাপা পড়ে মারা যাচ্ছে ভেঙে পড়লে, কারণ মজদুর। বাঙালি দিল্লি, নয়ডা, গুড়গাঁও, যেখানে গোটা দেশে যেখানে দেখবে ওই গেস্ট হাউস আর হোটেল, সেখানে বিয়ারার কাজ করছে কে? জামা কাপড় পরা স্টুডেন্ট না, বিয়ারার কাজ করছে কে? বাঙালি। শিক্ষিত বাঙালি মানে হচ্ছে আইটি শ্রমিক, আর লেখাপড়া কম জানা বাঙালি মানে রাজমিস্ত্রি কিংবা জোগাড়ে কিংবা চা দেওয়ার লোক। এইটা তো বাঙালির পরিচয়। পূর্বসূরীরা কোনো অ্যাডভাইস দিয়েছেন আপনাকে? পূর্বসূরীরা কে? দিলীপ দা, সুকান্ত দা কোনো অ্যাডভাইস দিয়েছেন আপনাকে? পূর্বসূরীরা আমার অ্যাডভাইস নিতেন এবং আমাকে অ্যাডভাইস দিতেন। দেওয়া নেওয়াটা আমাদের মধ্যে চলে, আর এটা চলবে, এটা থেমে থাকবে। কোন পূর্বসূরীর থেকে আপনি সব থেকে বেশি শিখতে পারবেন বা ভবিষ্যতে তার দেখানো পথ কাজে লাগবে বলে মনে করেন? এরকম আমি কারোর সম্পর্কে ভাবিনি, কারণ আমরা সবসময় একই সঙ্গে থাকি। আমাদের যে কোনো সিদ্ধান্তই একটা সাময়িক সিদ্ধান্ত, একসঙ্গে বসে সিদ্ধান্ত হয়, এবং সেখানে সর্বাধিক গ্রহণযোগ্য যে মতটা থাকে সেটাকেই গ্রহণ করা হয়। সভাপতি হিসেবে যদি আমি সেই মতটার সঙ্গে একমত না হই, তাহলেও সেটাকে আমাকে এক্সিকিউট করতে হবে, সিলমোহর লাগাতে হবে। তো সুতরাং আমাদের দলটা সম্পূর্ণভাবে কর্মসূচি নির্ভর, এবং গণতান্ত্রিক ব্যবস্থায় এটা হয়ে থাকে। ওপর থেকে অনেক কিছু দেখেন, অনেক মন্তব্য করেন, সমস্ত কিছু ঠিক হলে তো অন্য জায়গায় চলে যাওয়া হতো, তো সেটা তো হয়নি। সুকান্ত মজুমদারের সময়, যেমন আপনি এক্ষুনি দিলীপদার উদাহরণ দিয়ে বললেন অন্যতম সফল সভাপতি, সুকান্ত মজুমদারের সময় না, আমি বলেছি পরিসংখ্যান 12তে নেমে এলো। পরিসংখ্যানই আমিও তাই বলছি, 12তে। তার জন্য সুকান্ত মজুমদার দায়ী নন। কেন? আপনি যদি পরিসংখ্যানে কাউকে সফল করেন, পরিসংখ্যানে কারোর ব্যর্থতাও তো আসে। বারবার এটা টিভিতে এটা আলোচিত হচ্ছে যে দিলীপ ঘোষে 18টা আসন দিয়েছেন। বারবার যখন হয়েছে কেউ প্রশংসা করছেন আমার নেতাকে, তা আমি তাকে সমর্থন করব না। কিন্তু কেউ নেতাকে আপনি 12তে নামিয়ে দেবেন বলছেন, তো তাকে ডিফেন্ড করাটাও আমার দায়িত্বের মধ্যে পড়ে। কারা থাকবে? পুরনোরা জায়গা পাবে? টিম শ্রমিক বলে কিছু বিজেপিতে নেই, টিম বিজেপি হবে। পুরনোরা সবাই থাকবে, যার হাতে বিজেপি ঝান্ডা সেই বিজেপি, যে সক্রিয় সে স্থানীয় নেতা, যাকে মানুষ নেতা বলে মানে, পাড়ায় বিজেপি বলে চেনে, যার গ্রহণযোগ্যতা আছে, তাকে বিজেপি সামনে নিয়ে আসবে। তার মানে হিন্দু 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 করে কোথাও ভোটের টার্গেট পূরণে শুভেন্দু অধিকারী এগোবেন, আর অন্য লক্ষ্যে বহুত্ববাদের মুখোশটা সামনে রেখে আরএসএস এর বাধ্য ছাত্র শ্রমিক ভট্টাচার্য এগোবেন। কৌশলী অবস্থান আমাদের কাছে বোধহয় অনেকটাই স্পষ্ট। এখন দেখার ভোটাররা এই কৌশলকে কিভাবে নেন এবং রিয়্যাক্ট করেন ভোটের বাক্সে। তৃণমূলের পতন যতটা সহজভাবে বলছেন তাত্ত্বিক নেতা শ্রমিক ভট্টাচার্য, সত্যি ততটা সহজ হয় কিনা। ধন্যবাদ, থ্যাংক ইউ আমাদের সঙ্গে কথা বলার জন্য। তাহলে সত্যি শোনার অভ্যেস সপ্তাহে 7 দিনের, সত্যের ছুটি নেই, রোজ আসবো রাত 8:55। যা বলবো সত্যি বলবো, সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।